ভারতের এক ঘোষণায় বেনাপোল আটকে গেল পোশাক বোঝাই ৩৬ ট্রাক। নিষেধাজ্ঞায় দুদেশই ক্ষতিগ্রস্ত হবে বললেন বাণিজ্য উপদেষ্টা। ২,৩০,০০০ কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত, এবার জনতুষ্টির বাজেট হচ্ছে না বললেন পরিকল্পনা উপদেষ্টা। সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদল সহ শিক্ষক নেতাদের আলটিমেটাম, তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং বিদেশিদের কাছে বন্দর হস্তান্তর পরিকল্পনার প্রতিবাদ চট্টগ্রাম সুরক্ষা কমিটির। রাজনৈতিক দলসহ পেশাজীবীদের সংহতি কূটকৌশল পরিহারের আহ্বান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞার কারণে ভারতে প্রবেশ করতে পারছে না পণ্যের চালান। এতে বেশ কিছু রফতানিকারক প্রতিষ্ঠানের ৩৬টি ট্রাক তৈরি পোশাক নিয়ে বেনাপোল বন্দরেই দাঁড়িয়ে আছে। এসব পণ্যের রফতানির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। যদিও পণ্যের চালানগুলো বেনাপোল থেকে ফিরিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরের দিকে নেয়ার উদ্যোগ নিয়েছে কোনো কোনো প্রতিষ্ঠান। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি পালন করেন। এর মধ্যে শনিবার রাতে স্থলপথে তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। স্থলবন্দর দিয়ে কিছু পণ্যের আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় দুদেশই ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানা যায়নি। জানার পর নিষেধাজ্ঞার বিষয়ে করণীয় ঠিক করা হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব হবে বলেও আশা জানান উপদেষ্টা। আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয় গুলো আমরা নির্দিষ্ট করি। এখন আমাদের দেশ থেকে এই রপ্তানিগুলো হয় তা আমাদের প্রতিযোগিতা সক্ষমতার উপরে ভিত্তি করেই হয়। তো আমরা আশা করি যে উভয় দেশের ভোক্তা এবং উৎপাদনের স্বার্থে এটা চলমান থাকবে। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ২,৩০,০০০ কোটি টাকার এডিপি চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। বিদেশি ঋণের পরিমাণ ৮৬,০০০ কোটি টাকা, বাকিটা আসবে সরকারের তহবিল থেকে। এনইসি সভা পরবর্তী ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, এবারের বাজেট জনতুষ্টির হবে না, তবে ঘাটতি কমানোর চেষ্টা করবে সরকার। টেকসই বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে বৈদেশিক ঋণ শোধের চেষ্টার কথাও তুলে ধরেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। এম আর আসাদের রিপোর্ট। জাতীয় অর্থনৈতিক পরিষদ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সভায় ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ২,৩০,০০০ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন দেয়া হয়। সভা পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, ঘাটতি কমিয়ে টেকসই বাজেট ব্যবস্থাপনা গড়তে চায় সরকার। অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য যাতে বাজেট ব্যবস্থাপনার শৃঙ্খলা ফিরে আসে, টেকসই হয় বাজেট ব্যবস্থাপনা, সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য। টেকসই মানে হলো যে ঋণের ফাঁদে পড়ে না যায়, যেন যাতে ব্যয় সীমিত থাকে এবং বাজেটের ঘাটতি কম থাকে, এবং সেটা আমরা জিডিপির ৪% নিচে রাখার চেষ্টা করছি। দেশের বাস্তবতা বিবেচনায় রেখে বাজেট দেওয়ার কথা উল্লেখ করে বলেন, এতে পরবর্তী সরকার কোনো সমস্যায় পড়বে না। দায়িত্ব জ্ঞানহীন বাজেট হবে না, এখানে এমন ব্যয় থাকবে না যেটা সাময়িকভাবে মনে হবে জনতুষ্টির, কিন্তু আসলে পরে এর দায় গিয়ে পড়বে পরবর্তী বাজেটের, আরো পরের বছরের বাজেটের উপর। অতীতের রাজনৈতিক বিবেচনায় প্রকল্প পাশের ফলে অপব্যয় হয়েছে বলেও দাবি করেন পরিকল্পনা উপদেষ্টা। দুদক অ্যাক্টিভেটেড হয়েছে সেগুলোর ব্যাপারে। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা
শাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে ও মূল হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিকেল 4টার দিকে তারা শাহবাগ অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতাকর্মীরা। এর আগে দুপুর 12টার দিকে একই দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে দাবি ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দলের। শাম্য হত্যার বিচার এবং জড়িতদের গ্রেফতারে 48 ঘণ্টার সময় বেঁধে দেয় তারা। দাবির সঙ্গে একমত সাধারণ ছাত্ররাও। বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করতে হবে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করে ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল। সংগঠনটির নেতারা বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও ক্যাম্পাসগুলোতে দোসরদের পদধ্বনি বহাল। স্বৈরাচার শক্তির, ফ্যাসিস্ট শক্তির জনগণ বা তাদের সমর্থকরা এখনো ক্যাম্পাসে বিতরণ করছে। শাম্য হত্যার 5 দিন পার হলেও আইওয়াস ছাড়া বিচারে দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ সাদা দলের। এক্ষেত্রে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। দেশকে একটা অরাজকতা অবস্থায় নিয়ে আসছেন আপনারা। শাম্যকে অত্যন্ত টার্গেটেড কিলিং করা হয়েছে। এই কারণে শাম্যর ফিউমেরাল আর্টারিতে আঘাত করা হয়েছে। আপনি ভাইস চ্যান্সেলর হিসাবে আপনার সন্তান সবাই আপনি সরকারকে আলটিমেটাম দিয়ে আসবেন যে আমার সন্তানের হত্যার বিচার আমি চাই। এদিকে শাম্য হত্যার ঘটনায় শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দোষীদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ বন্ধের দাবি জানান তারা। যে প্রশাসনের সদিচ্ছার অভাবের জন্য এখন পর্যন্ত আমাদের শাম্য হত্যার যে আসামি, প্রকৃত আসামি, তাকে এখন পর্যন্ত ধরা হয় নাই। নিরাপত্তার অভাবে আছি আমরা ধরেন বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে এবং এ থেকে আমাদের নিরাপত্তা এটা আমাদের বিঘ্নিত হয়। আমরা চাই যে যাতে বাইরের বহিরাগত যাতে ক্যাম্পাস এবং গাজার যে আড্ডাটা এটা যাতে আর না হয়। শাম্য হত্যার বিচার দাবিতে প্লেকার্ড হাতে স্লোগান দেন শিক্ষার্থীরা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে কথা বলেন উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বলেন, এই মামলার তদন্ত ডিবিতে হস্তান্তর ও দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর শাম্যর বন্ধু নাহিয়ান ইসলাম বলেন, এখনও আসামিদের গ্রেফতারে আশানুরূপ কোনো অগ্রগতি হয়নি। ল মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে যে এটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এটার বিচার ব্যবস্থা করা হবে। তো আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি, কিন্তু এখনো পুরোপুরি না। আমাদের ভিসি স্যার মূল পয়েন্টগুলো বলেছেন। এই কয়েকদিনের অগ্রগতি আমরা যে শাহবাগ থানার সাথে দফায় দফায় দেখা করেছি এই কথাগুলো বলেছেন এবং বলে পয়েন্টগুলো দিয়েছেন থেকে উনি বলেছেন ওনারা এমনিতেও চেষ্টা করছেন এবং ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে মানে ফ্যাসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। রাজধানীর মিরপুর 13 নম্বরে শ্যামলপল্লী বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। ঘটনাস্থলে আছেন সহকর্মী মুনতাসির মামুন। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মুনতাসির, সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন আর অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানতে পেরেছেন? আপনি যেমনটি বলছিলেন যে এখানে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখনো কিন্তু আগুন থেকে থেকে লাগছে এবং দেখতে পাচ্ছেন যে আসলে এখনো কিন্তু তারা চেষ্টা করছেন আগুন নেভানোর জন্য। ফায়ার সার্ভিস এখনো তাদের যেই অফিসিয়াল বিবৃতি সেটি কিন্তু দেয়নি যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এবং যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন ফায়ার সার্ভিস কিন্তু এখনো আগুন নেভানোর জন্য কাজ করছেন এবং থেকে থেকে কিন্তু আসলে আগুন লাগছে। এবং যদি একটু জিজ্ঞাসা করি যে আসলে আগুন লাগার কারণটি কি কিছু জানতে পেরেছেন? জানতে পারেন আর কখন থেকে আসলে আগুন লেগেছে? আপনার 1 ঘন্টা যাবত। এবং যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু স্বেচ্ছাসেবী এবং এলাকার যারা লোকজন রয়েছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন এই আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য। এবং তারা কিন্তু তাদের যে জানমাল, সেই জানমালের রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। কেউ বা বিভিন্ন স্থান থেকে পানির লাইন এনে
কিন্তু পানি দেওয়ার চেষ্টা করছেন। এবং যদি দর্শক দেখানোর চেষ্টা করি যে ভিতরে কেউ আটকা আছে কিনা, তার জন্য কিন্তু তারা বিভিন্ন টিন ভেঙে দেখানোর চেষ্টা করছে। এবং যদি দেখাই যে কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে এখানে আগুন জ্বলে উঠছে। এবং আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আগুন কিন্তু এখনো এখানে বিদ্যমান রয়েছে। এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু আসলে এই আগুন রয়ে গিয়েছে। এবং যদি দেখাই তাহলে দেখানো বলাই বাহুল্য যে আসলে এই আগুন যখন লাগে তার কিছুক্ষণ পরেই কিন্তু ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এবং পরবর্তীতে আরো 4টি ইউনিট যুক্ত হয়, অর্থাৎ টোটাল 8 ইউনিট কিন্তু ফায়ার সার্ভিস কাজ করছে। এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি বিল্ডিং এর উপর থেকেও কিন্তু আসলে ফায়ার সার্ভিস পানি দিচ্ছে এবং পানি দিয়ে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে। এবং যদি বলি যে এই আগুন লাগার কারণ হিসেবে কিন্তু এখন পর্যন্ত স্থানীয়রা দেখাচ্ছেন যে বলছেন যে এই আগুনটি কিন্তু আসলে গ্যাস থেকে লেগেছে, কিন্তু ফায়ার সার্ভিস কিংবা সিভিল ডিফেন্স অথরিটি কিন্তু এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট তথ্য এই বিষয়ে দেয়নি। এবং সময় যাওয়ার সাথে সাথে কিন্তু আসলে এই আগুনের তীব্রতা বাড়ছে এবং ফায়ার সার্ভিস কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছেন। এবং একটি অংশে আগুন নেভানোর পরপরই কিন্তু আবারও অন্য অংশে আগুন ধরে যাচ্ছে। জি মুনতাসির, এবং যদি দেখানোর চেষ্টা করি যে হয়তোবা দেখতে পাচ্ছেন যে আগুন কিন্তু যতই সময় যাচ্ছে ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং আরেকটু যদি বলি রিঙ্কু, যে আসলে এখানকার বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা যদি বলি তাহলে বলাই বাহুল্য যে আসলে এখানকার অবস্থা এই মুহূর্তে কিন্তু আসলে আগুনের অবস্থাটি পুরোপুরি। জি মুনতাসির, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দাবি মানার বিষয়ে সেনাবাহিনীর প্রতিনিধি দল মৌখিক আশ্বাস দিলেও তা প্রত্যাখ্যান করেছেন চাকরিচ্যুতরা। জাতীয় প্রেস ক্লাবের ভেতরে সেনা সদর দপ্তর থেকে আসা প্রতিনিধি দলের গাড়ির সামনে শুয়ে পথরোধ করেন তারা। এক পর্যায়ে উত্তেজিত পরিস্থিতিও তৈরি হয়। চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা 4 দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সকাল থেকেই। আন্দোলনে চাকরিচ্যুত সেনা সদস্য ছাড়াও অনেকেই পরিবারের সদস্য সহ উপস্থিত ছিলেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে কাল ব্লকেট কর্মসূচি দিয়েছে তার সমর্থকরা। টানা 4র্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে নতুন ঘোষণা দেয়া হয়। এদিকে নগর ভবনের প্রবেশের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। ফলে কর্পোরেশনের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। রবিবার টানা 4র্থ দিনের মতো দক্ষিণ সিটির নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। সেখান থেকে ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানা স্লোগান দেন তারা। কর্মসূচির কারণে গুলিস্তান থেকে বঙ্গবাজার সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র বলে দাবি করা হয় অবস্থান কর্মসূচি থেকে। এই রায়ের পক্ষে আমরা মাঠে হাজির হয়েছি। আমরা চাই অতি বিলম্বে ওনাকে শপথ গ্রহণ করা হোক। দুষ্ট চক্র এই ইশরাক হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এই নগরবাসীর সেবা থেকে বঞ্চিত করছে। ইশরাক হোসেনকে এই রায়, হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে তাকে এই নগর ভবনে বসে দেন, অন্যথায় দুর্বার আন্দোলন করে তোলা হবে। গেজেট হয়ে গেছে, তারপর তাও দিচ্ছে না, তার মানে এটা ষড়যন্ত্র আছে। মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন ইশরাকের সমর্থকরা। আমরা অবিলম্বে দাবি জানাই, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের অবিলম্বে শপথ করাতে হবে। আর কাল বিলম্ব হলে আমরা সরকার পতনের আন্দোলন ঘোষণা করব। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ সচিবালয় থেকে সারা বাংলাদেশ ঘেরাও করার কর্মসূচি পালন করব। আমরা ঢাকাবাসী আমাদের যোগ্য অধিকার চাচ্ছি। সকলের দাবি একটাই, কোর্টের থেকে রায় দিছে, নির্বাচন কমিশন গেজেট করছে, এখন আমাদের ইশরাক হোসেনের শপথ নেওয়ার ঘোষণা দিবে, আমরা রাজপথ থেকে চলে যাব। বিক্ষোভের অংশ হিসেবে নগর ভবনের মূল ফটকে তালা দেয়া সহ প্রতিটি রুম ও লিফট বন্ধ করা হয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
বিদেশি কোম্পানির কাছে বন্দরে টার্মিনাল হস্তান্তর পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি। এতে সংহতি জানিয়েছে বিএনপি জামাত সহ সাবেক সিপিএ কর্মকর্তা, পেশাজীবী ও সচেতন মহল। অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর নিয়ে এমন কূটকৌশল পরিত্যাগের আহ্বান জানিয়েছেন তারা। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দরের নিউ কন্টেনার টার্মিনাল এনসিটি এবং সিটি কন্টেনার টার্মিনাল সিসিটি হস্তান্তরের পরিকল্পনার বিরোধিতা করে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি নামে একটি সংগঠন। বক্তাদের অভিযোগ, বিদেশি কোম্পানির কাছে নতুন ও পুরাতন দুটি টার্মিনাল হস্তান্তরের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ বিপন্ন করা হচ্ছে। আপনি যেটি পরিচালনা করতে সক্ষম, আপনি পরিচালনা করার ক্ষেত্রে যেটি লাভবান এনসিটি, সেটি কেন বিদেশিদেরকে দিবেন? বৈদেশিক বিনিয়োগের আমরা বিপক্ষে না, বৈদেশিক বিনিয়োগ আসুক, কিন্তু আমাদের নিরাপত্তাকে ঝুঁকি করে, আমাদের দেশের নিরাপত্তার ঝুঁকি হয় এমন কাজ কেন করব? কর্মসূচিতে অংশ নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাবেক কর্মকর্তারা বলেন, বন্দর সামলানোর দক্ষতা, সক্ষমতা ও মানব সম্পদ বাংলাদেশেরই রয়েছে, বিদেশি কোম্পানির প্রয়োজন নেই। বন্দরের নিজস্ব কর্মকর্তা কর্মচারী দিয়ে আমরা এটা পরিচালনা করতে চাচ্ছি। আমাদেরকে দয়া করে এটা আমাদের হাতে তুলে দেন, আমরা আন্দোলন সংগ্রাম চাই না। আমরা চট্টগ্রাম বন্দরের 4000 কর্মচারীর এক বিন্দু রক্ত থাকতে এই চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা, বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সিসিটি এনসিটিকে কোনো অবস্থাতেই দেশি বিদেশি কোনো ধরনের প্রাইভেটাইজেশন আমরা দিতে রাজি নই। এ নিয়ে একই অবস্থানে রয়েছে বিএনপি ও জামায়াত ইসলামী। আমার মনে হয় বিদেশিদের হাতে দিয়ে দায়মুক্তি পাওয়ার চেয়ে নিজের দেশের ইনফ্রাস্ট্রাকচার আরও শক্তিশালী করে, দরকার হলে বিদেশিদেরকে আমাদের সহযোগী হিসেবে বা ইনভেস্টর হিসেবে এনে আমাদের দেশি কোনো কোম্পানির মাধ্যমেই কিন্তু এটা পরিচালিত হলে দেশও যাতে উপকৃত হবে। ম্যানেজমেন্ট আমাদের হাতে থাকতে হবে, মালিকানা আমাদের হাতে থাকতে হবে। এই সব কিছু শর্ত যদি পূরণ করে তারপরে সেটাকে মানে তার ক্যাপাসিটি বাড়ানোর জন্য যদি অন্য কিছু পদক্ষেপ নেয় তাহলে আমাদের সাথে আলোচনা করতে হবে। বন্দর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে জনমত যাচাই করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামবাসী। বুশরাত জাহান, মোহনা সংবাদ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের 96% শিক্ষার্থী দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন চায় বলে জানিয়েছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। রাজধানীতে এক আলোচনায় নিজস্ব জরিপের আলোকে এমন তথ্য দেয় সংগঠনটি। এতে বক্তারা বলেন, ক্যাম্পাস রাজনীতি, প্রশাসনিক উদাসীনতা, পুরনো আইনগত কাঠামো এবং ছাত্রদের রাজনৈতিক সচেতনতার অভাব ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। এসইউ সেলিমের প্রতিবেদন। বাংলাদেশে নিয়মিত ছাত্র সংসদ পুনঃপ্রতিষ্ঠা শীর্ষক সেমিনার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এতে দেশের 96% শিক্ষার্থী দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চায় দাবি করে নির্বাচনের প্রতিবন্ধকতা তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধি ও ছাত্র সমন্বয়করা। আর এটি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকেও এনকম্পাস করে, সো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ক্যান বি দ্য ইন্টারভিউ। চাকসু এগুলোর গঠনতন্ত্র সংশোধন বলি বা কিভাবে আমরা একাডেমিক ক্যালেন্ডারে আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোকে নিয়ে আসতে পারি, এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। 96% স্টুডেন্ট তারা মনে করেন যে মার্চ থেকে 6 মাসের ভিতরেই ছাত্র সংসদ নির্বাচন সম্ভব। সবার অংশগ্রহণমূলক একটি ব্যবস্থা থাকবে। তাদের চাহিদাকে রেসপেক্ট করা উচিত সকল রাজনৈতিক সংগঠনের, সেটা আমার মনে হয় এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুজ্জীবিত করার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক নেতৃত্ব তৈরি হবে বলেও মন্তব্য করেন। লিডারশিপ তৈরি হওয়ার যে ক্ষেত্রটা, সেই লিডারশিপটা তৈরি হচ্ছে না, এবং তৈরি না হওয়ার ক্ষেত্রে একটা বড় কারণ হচ্ছে গিয়ে যেটা সারের স্টাডিজ কিছুটা যে পলিটিক্যাল এডুকেশন। তাহলে স্টুডেন্ট যারা এরকম বের হয়ে আসবে, those who will come out from this process, তাহলে স্টুডেন্টরা কিন্তু ওখান থেকে তৈরি হয়ে আসবে। চাকসু বা যে কোনো ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্ব সেটি আমরা জানি, এর পাশাপাশি গণতন্ত্র চর্চার বিষয় সেটিও গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার পেছনে গভীর ও জটিল বাস্তবতা রয়েছে বলে দাবি করা হয়। তবে সব জটিলতা নিরসন করে আগামী 2 মাসের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়। এই মুহূর্তে শিক্ষাঙ্গনগুলোতে নির্বাচন করা জরুরি, নির্বাচন করার পূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।
ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যার চেষ্টার অভিযোগে আসামি করা হয়। ভাটারা থানা পুলিশ জানায়, নুসরাত ফারিয়াকে থানায় আনার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। 50 বছর পূর্তিকে স্মরণীয় করতে নতুন প্যাকে বাজারে আসছে এসএমসি রোড স্যালাইন। নতুন প্যাকেট হবে নীল ও কমলা রঙের। রাজধানীর বনানীতে এসএমসির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। এসএমসি রোড স্যালাইন এখনও দেশের কোটি মানুষের ডায়রিয়া, বমি, দুর্বলতা, অতিরিক্ত ঘাম ও হিটস্ট্রোকে পানি শূন্যতা দূর করার নির্ভরযোগ্য সমাধান। 50 বছরের সফলতা ধরে রেখে মানুষের সুস্থতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় 2 মাসের যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে আলোচনা চলছে। প্রস্তাবে হামাস রাজি হলেও কোনো মতামত দেয়নি ইসরায়েল। এদিকে ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও 78 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 53,200 ছাড়িয়েছে প্রাণহানি। ওদিকে যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিসৌরিতে টর্নেডোর তাণ্ডবে অন্তত 25 জন নিহত ও 5 সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। একদিকে আলোচনা, অন্যদিকে বর্বর হামলা। গাজায় 18 মাসের বেশি সময় ধরে চলা তাণ্ডবের মাঝে কদাচিৎ যুদ্ধবিরতি বা আলোচনা হলেও তা আমলে নেয় না হানাদার ইসরায়েল। মন চাইলেই হায়নার মতো হাসলে পড়ে গাজার নিরীহ মানুষের উপর। শনিবারও হয়েছে তাই। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যেই উপত্যকাটিতে বিমান হামলা চালায় তেল আবিব। এতে প্রাণ হারায় অন্তত 78 ফিলিস্তিনি। কাতারের রাজধানী দোহায় চলা ওই বৈঠকে হামাস ইতিবাচক সাড়া দিলেও কোনো মতামত দেয়নি ইসরায়েল। অন্যদিকে যুদ্ধ বন্ধ, জিম্মি মুক্তি সহ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। জিম্মিদের পরিবারের আশঙ্কা, ইসরায়েলের নতুন অভিযান পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলবে। এদিকে যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিজৌরিতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে টর্নেডো। স্থানীয় সময় শনিবার ভোরে শক্তিশালী টর্নেডোর আঘাতে কেন্টাকিতে 14 এবং মিজৌরিতে 11 জনের মৃত্যু হয়। ধসে পড়া বাড়িঘরের নিচে আটকে পড়াদের অভিযান চলছে। টর্নেডোর আঘাতে 5,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় 1,40,000 পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ভারতের এক ঘোষণায় বেনাপোলে আটকে গেল পোশাক বোঝাই 36 ট্রাক। নিষেধাজ্ঞায় দুদেশই ক্ষতিগ্রস্ত হবে বললেন বাণিজ্য উপদেষ্টা। 2,30,000 কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত। এবার জনতুষ্টির বাজেট হচ্ছে না বললেন পরিকল্পনা উপদেষ্টা। সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদল সহ শিক্ষক নেতাদের আলটিমেটাম। তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং বিদেশিদের কাছে বন্দর হস্তান্তর পরিকল্পনার প্রতিবাদ চট্টগ্রাম সুরক্ষা কমিটির। রাজনৈতিক দলসহ পেশাজীবীদের সংহতি, কূটকৌশল পরিহারের আহ্বান। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।